আর উপরের গুলো চলে যাবে নিচে। এখন দেখো দুইটা প্রায় সেম সেম দেখাচ্ছে, কিন্তু একটার পাওয়ার হাফ আর আমাদের এখানে পাওয়ার আছে হচ্ছে 1, তাই না? তাহলে আমরা দুইটার উপরে যদি হাফ পাওয়ার নিয়ে আসি, যেহেতু আমরা দুয়ের পাশে পাওয়ার আছে, সুতরাং আমাদের মেইন মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের এখানে আসবে 1/√x সমান সমান p of a2 to the power half into p of i2 to the power half। আর দেখো এখানে হাফ আর 2 কাটাকাটি হয়ে যায়, থাকবে হচ্ছে p of a সাইন। দেখো এইটুক সমান সমান আমরা 2 নং সমীকরণে যদি খেয়াল করি, 2 নং সমীকরণে এইটা সমান সমান আমাদের কেপি প্রাইম দেওয়া আছে। তাহলে আমরা এখানে কেপি প্রাইম সমান সমান লিখতে পারি কি 1/√x, এইটাই বের করতে বলছি। কেপি প্রাইম সমান সমান হোয়াট, এটা বের করতে বলছি। কেপি এর সাহায্যে কেপি প্রাইম বের করে দিছি। নমান পুরা কোনো প্রশ্ন আছে এখানে? না ভাই ঠিক আছে। আমাদের যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে, এবং যেটা দেওয়া থাকবে না ওটার মতো করে বানাতে হবে। দুরাগের কারেন্ট চলে গেছে ভাইয়া, আমি ওই রেকর্ড করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? যেটা দেওয়া থাকবে আমরা ওইটা দিয়ে কাজ শুরু করব, আর যেটা আমাদের কোশ্চেনে চাইছে সেরকম আমরা বানাবো। কেপি প্রাইম আমরা প্রথমে বের করে দেখছি যে এটার মতো 2 নং সমীকরণটা আমাদের বের করতে হবে। তাহলে এই 2 নং সমীকরণের মতো করে আমরা 1 নং সমীকরণকে বানাই ফেলব। আচ্ছা, এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে টাইপ 2 এটা তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো। তো টাইপ 2 তে আছে 2NH3, এটা বিক্রিয়া করছে, তৈরি করছে হচ্ছে N2 + 3H2। এখানে আমাদের কেসি সমান দেওয়া হচ্ছে y, 4 কাপ খাটের উপর দাও না পাগল করছে যদি হাফ 1/3 N2 H2 2/3 NH3, এইটা এর কেসি প্রাইম সমান সমান কি হবে? 1/কিউব রুট y, 1/কিউব রুট y, মানে y টু দি পাওয়ার -1/3। ঠিক আছে, যেহেতু তুরাগ নাই তো আমি এটা বলে দিই। এবার তো তোমরা যেভাবে করছো, প্রথমে 1 নং সমীকরণ মানে প্রথমটার জন্য কেসি বের করছো, প্রথমটার জন্য কেসি বের করলে কি আসবে? N2 H2 to the power 3, আর নিচে হচ্ছে NH3 স্কয়ার। এটা সমান সমান তোমার দেওয়া ছিল y, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবার কেসি প্রাইম সমান সমান দ্বিতীয় নং সমীকরণের দিকে যদি খেয়াল করো, NH3 আছে ডান পাশে, সুতরাং উৎপাদে যাবে NH3 to the power 2/3 concentration of hydrogen to the power 1/3। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথম সমীকরণ দিকে আর দ্বিতীয় সমীকরণের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে প্রথম সমীকরণের উল্টা আছে দ্বিতীয় সমীকরণে। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, y কে বিপরীতকরণ করে দিতে হবে। তাহলে আমরা পাবো 1/y সমান হচ্ছে NH3 স্কয়ার ভাগ হচ্ছে N2 হাইড্রোজেনের উপরে যাবে 3।
এরপরে দেখো প্রত্যেকের উপরে হচ্ছে টু দি পাওয়ার 1/3 যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের y প্রাইম মানে কেসি প্রাইমের মতো হয়ে যায়। তাহলে আমরা দুই পাশে 1/3 নিয়ে আসবো। দুই পাশে 1/3 নিয়ে আসলে এখানে 3 এখানে 1/3 আর এখানে 1 না সব মিলাই হিসাব করলে এখানে আমাদের কেসি প্রাইম চলে আসবে। কেসি প্রাইম সমান হচ্ছে 1/3 রুট ওভার y। আচ্ছা আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 3 নাম্বার টাইপের কোশ্চেনে আসি। -50°C তাপমাত্রা ও 2 লিটার আয়তনের পাত্রে H2 plus I2 is equal to 2HI এর সাম্য অবস্থায় তিন মোল হাইড্রোজেন 4 মোল আয়োডিন ও 2 মোল HI থাকে। আমি জিজ্ঞেস করছে সাম্য দ্রব্য তো বলে দিচ্ছে যে সাম্য অবস্থায় মোল আছে হাইড্রোজেন 3 মোল, আয়োডিন আছে 4 মোল এবং হাইড্রোজেন আয়োডাইড আছে 2 মোল। তাহলে সাম্য কেপি এর মান আমাদের জিজ্ঞেস করছে। সরি কেপি না, কেসি এর মান জিজ্ঞেস করছে, কারণ আমাদের এখানে ই দেওয়া নেই, চাপ দেওয়া নেই। ভাইয়া ওই ইটা কি ছিল? ও H2 I2 ঠিক আছে। আচ্ছা তো H2 plus I2 প্রথমে আমাদের বিক্রিয়াটি লিখতে হবে 2HI। দেখো এখানে আমাদের বলেছে সাম্য অবস্থায় 3 মোল 4 মোল এবং 2 মোল দেওয়া আছে। তো আমরা এখানে সরাসরি T is equal to 0 সময় না লিখে T is equal to T সময় লিখতে পারি, কারণ কি আমাদের সরাসরি এখানে সাম্য অবস্থায় পরিমাণ দেওয়া আছে। আমরা সাধারণত আলফা ধরে বা x ধরে আমরা কি বের করার চেষ্টা করি বলো তো? সাম্য অবস্থায় কতটুকু আছে? সাম্য অবস্থায় মোল সংখ্যা বের করার চেষ্টা করি। আমাদের এখানে সাম্য অবস্থায় দেওয়া আছে, তাহলে আমাদের অন্য কিছু ধরা লাগবে না। না বুঝা গেছে? তাহলে এখানে দেখো সাম্য অবস্থায় এই যে এখানে লেখা আছে, আমাদের খেয়াল রাখতে হবে যদি কখনো সাম্য অবস্থায় লেখা থাকে তাহলে আমরা t is equal to 0 সময়ের জন্য কিছু লিখব না। আমাদের এখানে যদি বলা হতো যে শুরুতে বা ইনিশিয়াল অবস্থায় বলা থাকলে তখন আমরা এইভাবে করতে পারতাম। তাহলে দেখো সাম্য অবস্থায় 3 মোল হাইড্রোজেন আছে, 4 মোল আয়োডিন আছে আর 2 মোল HI আছে। সাম্য অবস্থায় আমাদের যদি ঘনমাত্রা দেওয়া থাকে, সরি মানে মোল সংখ্যা দেওয়া থাকে, তাহলে কি আমরা ঘনমাত্রা বের করতে পারবো না? ওই আয়তন দিয়ে ভাগ দেব। ঘনমাত্রা n/v, তাহলে এখানে n আছে 3 আর v একদম প্রথম লাইনে লেখা আছে, দেখো 2 লিটার লেখা আছে। আয়োডিনের ঘনমাত্রা সেম ভাবে আমরা যদি এখানে 4/2 লিখি এটা বের হয়ে যাবে। হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা এখানে 2/2 লিখলে আমাদের ঘনমাত্রা বের হয়ে যাবে। এরপর আমাদের যেটা করতে হবে কেসি বের করতে হবে আগে। তো কেসি ইজ ইকুয়াল টু concentration of HI এর হোল স্কয়ার আর concentration of H2 concentration of I2। সবগুলো মান যদি এখানে বসায় দাও
বসায় দিলে একটা মান পেয়ে যাব, যে মানে আমরা সাধারণত কোনো একক ইউজ করব না। ঠিক আছে, প্রথমে তোমার কেসি চলে আসবে, এরপর এখান থেকে তুমি কেপি বের করবা। জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আর টি টু দি পাওয়ার ডেল এন, যেখানে আর এর মান হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার মিনিট। ডেলেন সমান 0, ওটুক তো আর লাগবে না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অত তো লাগবে না, মানে তুমি জাস্ট এটুক লিখলে এখানে একটু 0 হয়ে যাবে না, মানে সরি এটুক 1 হয়ে যাবে না, কেপি সমান সমান কেসি লিখে দিতে পারবে। আচ্ছা যাই হোক, আমরা সাধারণত কোনো একক ব্যবহার করি না, এর মানে এই না যে এর কোনো একক নাই, এর একক আছে, কিন্তু এর একক এক একটা সময় এক এক রকম হয়, এজন্য আমরা কেপি কেসি কোনো একক ব্যবহার করি না। কিন্তু আমার যদি কখনো জিজ্ঞেস করে যে এর একক কি, একক বের করার একদম সহজ সূত্র হচ্ছে, কেসি এর একক বের করার জন্য মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন লিখবা। এটা হচ্ছে কেসি এর একক, মোল পার লিটার বা মোলার টু দি পাওয়ার ডেল এন। আর কেপি এর একক হচ্ছে এটিএম টু দি পাওয়ার ডেল এন। তাহলে এই এর জন্য যদি আমাদের কেসি এর মান বের করতে বলে, সরি কেসি এর একক বের করতে বলে, কি হবে বলতো? মোল পার লিটার টু দি পাওয়ার 0, তার মানে এখানে এক। বুঝছো? এখানে যেহেতু ডেল এন হবে, বুঝি নাই একক কি দেখাই দিতে হবে? এতক্ষণ ধরে তোমার কি বলতাম আমি, যে একক আমরা সাধারণত দেখাই না, কিন্তু আমাদের এমসিকিউতে মাঝে মাঝে আসে যে এটা একক কি করে। যদি জিজ্ঞেস করে তাহলে আমরা একক এইভাবে বের করব। মোলার টু দি পাওয়ার ডেল এন হচ্ছে কেসি এর একক, আর কেপি এর একক হচ্ছে এটিএম টু দি পাওয়ার ডেল। মনে করো আমাদের বলছে যে হচ্ছে একটু আগে যে বিক্রিয়াটা আমরা দেখলাম, n2 + 3h2 = 2n3, এইটা কেসি এবং কেপি এর একক বের করতে বলছে। তাহলে কেসি এর একক হবে হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার -2, আর কেপি এর একক হবে এটিএম টু দি পাওয়ার -2। বুঝতে পারছি? তবে আমাদের অঙ্ক করার সময় এক লেখার কোনো দরকার নাই, একক যদি মানে লিখতে ইচ্ছা করে লিখো, কিন্তু একক লেখার জন্য স্পেশাল কোনো ক্রেডিট নাই, বা একক লিখলে তোমার যদি ভুল যায় ওটা মার্ক কাটতে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা সাধারণত কেপি কেসিতে একক ব্যবহার করি না। এমসিকিউতে যদি কখনো আসে কেপি এর একক কি, কেসি এর একক কি, আর বিক্রিয়া উল্লেখ করে দেওয়া থাকে, তখন এইভাবে বের করবে দেখাবো, বা এইভাবে এমসিকিউর জন্য বের করবা। বুঝা গেছে? জি ভাইয়া। ঠিক আছে, তো টাইপ 3 এর পরে আমরা টাইপ 4 এ চলে যাই। আমাদের সেম কোশ্চেন, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো 2 লিটার আয়তনের পাত্রে H2 plus I2 is equal to 2HI ছিল সাম্য অবস্থায় 2 মোল HI থাকলে কেপি আর কেসি বের করতে হয়েছে। তাহলে দেখো, আমাদের একটা বিক্রিয়া শুরু হয়েছিল 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 2 লিটার আয়তনের পাত্রে, আর বিক্রিয়াটা ছিল এমন। এখন বলছে সাম্য অবস্থায় এসে আমরা দেখছি 2 মোল হাইড্রোজেন আয়োডাইড আছে, তাহলে এখানে কেপি কেসি বের করব, মানে বের করব। ঠিক আছে? তো আচ্ছা, এখানে আমি একটা লাইন গ্যাপ দিয়ে ফেলছি। এই শুরুতে 4 মোল হাইড্রোজেন
মোল আয়োডিন ছিল। ঠিক আছে, শুরুতে ছিল হচ্ছে 4 মোল হাইড্রোজেন 5 মোল আয়োডিন, এবং সাম্য অবস্থায় এসে আমরা দেখছি যে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড আছে। এখন আমাদের কেপিকেসি বের করতে হচ্ছে। তো আমরা বিক্রিয়াটা লিখি। প্রথম ধাপ হচ্ছে বিক্রিয়াটা লেখা। T is equal to 0 সময় অর্থাৎ বিক্রিয়ার শুরুতে দেখো হাইড্রোজেন ছিল হচ্ছে 4 মোল, আয়োডিন ছিল 5 মোল, আর এখানে ছিল 0। T is equal to T সময়ে এখান থেকে 4 মাইনাস আলফা পরিমাণে বিয়োজিত হয়ে যাবে। এখানে থাকবে 5 মাইনাস আলফা, আর এখানে থাকবে 2 আলফা। এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে সাম্য অবস্থায় হাইড্রোজেনের পরিমাণ, এটা হচ্ছে সাম্য অবস্থায় আয়োডিনের পরিমাণ, আর এটা হচ্ছে সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ। দেখো এখানে লিখে দেওয়া আছে যে সাম্য অবস্থায় 2 মোল হাইড্রোজেন আয়োডাইড আছে। তো আমরা আলফা ধরে ধরে হিসাব করে দেখছি যে সাম্য অবস্থায় 2 আলফা পরিমাণে হাইড্রোজেন আয়োডাইড আছে, আর ওরা আমাদের বলে দিছে যে সাম্য অবস্থায় 2 মোল আয়োডিন আছে। তাহলে আমরা কি প্রশ্ন মতে লিখতে পারি যে 2 আলফা সমান সমান হচ্ছে 2 মোল ভি, 2 আলফা সমান সমান 2, তাহলে আলফা হবে কত? 1। তাহলে আমাদের এখানে আলফাকে যদি আমরা রিপ্লেস করে দিই, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা মানে মোল সংখ্যা আমরা পাই 2। এখানে যদি 1 বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4 মাইনাস 4 মোল, 4 মোল, আর এখানে 1 ইকুয়াল। দেখো সাম্য অবস্থায় আমরা তিনটারই মানে মোল সংখ্যা পেয়ে গেছি। তো তিনটার মোল সংখ্যা পেয়ে যাওয়া মানে কি তিনটার ঘনমাত্রাও আমরা বের করে ফেলতে পারবো। হাইড্রোজেনের ঘনমাত্রা কিভাবে বের করবো? 3/2। আয়োডিনের ঘনমাত্রা বের করবো কি 4/2, আর হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বের করবো 2/2। দেখো একটু আগে আমরা যে মানগুলো লিখছি একদম সেম মানের সাথে মিলে গেছে। তো এখান থেকে তুমি প্রথমে কেসি বের করবা, দেন এখান থেকে কেপি বের করে ফেলবা। বিষয়টা কি ক্লিয়ার? দেখো বিক্রিয়ার শুরুতে আমাদের পরিমাণ দেওয়া ছিল এবং সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ দেওয়া ছিল। তো আমরা প্রথমে ধরে নিয়েছি যে আলফা পরিমাণে বিয়োজিত হয়ে গেছে। আলফা পরিমাণে বিয়োজিত হয়ে গেলে আমাদের এখানে আসলো যে 2 আলফা হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ আমাদের হিসাব করে আসছে, আর ওরা আমাদের বলে দিছে যে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড আছে। তাহলে আমরা যদি এটা সমান সমান 2 মোল ধরে আলফা এর পরিমাণ বের করে ফেলি এবং সেখান থেকে কেসি কেপি বের করে ফেলি, তাহলে আমাদের পুরো অ্যান্সারটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। সন্দেহ আছে নাকি কোনো রকম? না। কনফিউশন? ঠিক আছে। তো এই 4 নাম্বার মানে আমরা এখনো পর্যন্ত যে 4টা অঙ্ক করছি, এই 4টা অঙ্কের মধ্যে একটা আসলে পরীক্ষাতে আসার মতো না, খুবই সহজ সহজ ধরনের অঙ্ক, এবং গালে উঠে সাধারণত খাওয়ায় দিবে না। ওরা যত করে আমাদের টাইপ বাড়বে আমরা তত কঠিনের দিকে যাবো। তারপর আমরা এর থেকে আর একটা কঠিনে টাইপ 5-এ চলে যাই। টাইপ 5-এও সেম ইনিশিয়াল তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, 2 লিটার আয়তন পাত্রে H2 plus I2 equal to 2HI। শুরুতে 8 গ্রাম হাইড্রোজেন, 1270 গ্রাম আয়োডিন ছিল। সাম্য অবস্থায়
256 গ্রাম। হাইড্রোজেন আয়োডাইড থাকলে কেপি সমান সমান কত, কেসি সমান সমান কত। দেখো আগের বিক্রিয়াতে আর এই বিক্রিয়াতে জাস্ট একটাই, মানে সরি আগের টাইপের ম্যাথ আর এই টাইপের ম্যাথে জাস্ট একটাই সমস্যা, মানে পার্থক্য আছে। সেটা হচ্ছে এবার গ্রামে পরিমাণ দেওয়া আছে আর একটু আগে মোলে পরিমাণ দেওয়া আছে। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু কেপি কেসি এর অঙ্ক করার সময় কখনোই গ্রাম একক ইউজ করি না, সবসময় মোল একক ইউজ করি। তাহলে আমাদের প্রথমে এগুলোকে মোলে কনভার্ট করে নিয়ে দিতে হবে। তাহলে 8 গ্রাম হাইড্রোজেন এর মোল সংখ্যা এখানে পাবো 4। আয়োডিনের ভর হচ্ছে 127 গুণ 2। তো এটাকে যদি তুমি ভাগ দাও তাহলে তোমার আসবে হচ্ছে 5 মোল। আর হাইড্রোজেন আয়োডাইডের ভর দিয়ে ভাগ দিলে এখানে পাবা 2 মোল। তো আমরা যদি বিক্রিয়াটা লিখি H2 প্লাস I2 2HI, বিক্রিয়ার শুরুতে t = 0 সময় এখানে তুমি 504 5 0, আর t = t সময়ে 4 মাইনাস আলফা 5 মাইনাস আলফা 2 আলফা। আর 2 আলফা সমান সমান এখানে দেখো কি দেওয়া আছে, সাম্য অবস্থায় 256 গ্রাম হাইড্রোজেন, মানে সাম্য অবস্থায় হাইড্রোজেনের পরিমাণ, মানে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হচ্ছে 2 মোল। তাহলে সমান সমান 2 মোল ধরে আমরা আলফা এর মান 1 বের করব। দেন একটু আগে 4 মানে টাইপ 4 এ যা করছি হুবহু সেম। বুঝছো, টাইপ 4 আর 5 এর মধ্যে পার্থক্য জাস্ট একটাই, একটাতে ভর দেওয়া ছিল, মানে একটাতে ভর দেওয়া আর একটাতে হচ্ছে মোল দেওয়া। বুঝা গেছে এই অঙ্কটা? আচ্ছা, নোমান কোনো কনফিউশন আছে নাকি এখানে? না, আপাতত না। আচ্ছা, আমরা আস্তে আস্তে এক এক করে এগোচ্ছি, আমরা হুট করে এমনি কঠিন অঙ্কের দিকে যাচ্ছি না, আস্তে আস্তে ধাপ বাড়াতে বাড়াতে যাচ্ছি। তো আমরা একটু ভিন্ন টাইপের একটা ম্যাথ করব। 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে আমাদের টাইপ 6। 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PCl5 25% বিয়োজিত হয়। মোট চাপ 1.75 atm হলে Kp is equal to what? Cv। এই যে কোশ্চেনটা দেখতেছো, এই কোশ্চেনের থেকে এইচএসসি তে সাধারণত কোশ্চেন আসে, মানে এরকম ধরনের কোশ্চেন আসে। এটা খুব একটা সহজ না, খুব একটা কঠিন না, মডারেট টাইপের মধ্যে পড়ে। তো PCl5 বিয়োজিত হয়েছে আর বিয়োজনের মাত্রা আলফা এর পরিমাণ দেওয়া আছে। বুঝছো, মোট চাপ পি দেওয়া আছে, আমাদের প্রথমে কেপি বের করতে হবে। দেন Kp is equal to Kc into RT to the power del n ইউজ করে Kc বের করতে হবে। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিক্রিয়াটা লিখতে হবে। PCl5 বিয়োজিত হয়ে PCl3 আর Cl2 তৈরি হয়। t is equal to 0 সময় দেখো এখানে আমাদের কোনো কিছু দেওয়া নাই, যে ইনিশিয়াল মোল সংখ্যা যদি দেওয়া না থাকে তাহলে এই PCl5 যত মোল থাকে আমরা তত মোল ধরে নিই। এখানে কত মোল আছে? 1 মোল আছে। তাহলে আমরা এখানে 1 ধরবো, যেহেতু বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকবে না এজন্য 0 0। t is equal to t সময় 1 minus alpha alpha alpha। ঠিক আছে, দেখো এখানে আলফা এর পরিমাণ দেওয়া আছে 0.25%। তো আমরা যদি এখানে আলফা এর মানটা বসায় দিই তাহলে আমরা কোনো মোল সংখ্যা এখানে কত পাবো? 0.75
0.25 বোঝা গেছে? বললাম এখানে হ্যাঁ আলফার পরিমাণটা ওইখানে দেওয়া আছে, দেখো 25%। 25%কে যদি তুমি পার্সেন্ট উঠাও তাহলে আলফা সমান সমান আসবে হচ্ছে 0.25। 0.25 এখানে সব জায়গা দিয়ে বিয়োগ করে দিলে আমরা প্রত্যেকটার মূল সংখ্যা আমরা পেয়ে গেছি। তো যেহেতু আমাদের কেপি নির্ণয় করতে হবে, সুতরাং আমাদের এখানে মোট মূল সংখ্যা জানার দরকার আছে। তো মোট মূল সংখ্যা আমরা এই সবগুলো যদি যোগ দিই তাহলে আমাদের মোট মূল সংখ্যা চলে আসবে। তাহলে দেখো এখানে যোগ দিলে একটা আলফা কাটাকাটি হয়ে যাবে। তো আমাদের মোট মূল সংখ্যা হবে 1 প্লাস আলফা। 1 প্লাস আলফা সমান হচ্ছে 1.25। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, PCl5 এর পার্শিয়াল প্রেশার বের করতে হবে। পার্শিয়াল প্রেশার বের করতে গেলে নিজস্ব মোল সংখ্যাকে টোটাল মোল সংখ্যা দিয়ে ভাগ দিতে হয় আর প্রেশার দিয়ে গুণ দিতে হয়। তো নিজস্ব মোল সংখ্যা দেখো 0.75 দেওয়া আছে, টোটাল মোল সংখ্যা দেওয়া আছে 1.25 কিন্তু প্রেশার, টোটাল প্রেশার আমি বলে দিচ্ছি 1.75 atm। তাহলে তোমার এখানে একটা মান আসবে যেটা হচ্ছে PCl5 এর পার্শিয়াল প্রেশার। এবার PCl3 এর পার্শিয়াল প্রেশার যদি তোমার বের করতে হয়, PCl3 এর নিজস্ব মোল সংখ্যা ছিল হচ্ছে 25 মোল, টোটাল মোল সংখ্যা ছিল হচ্ছে 1.25 ইন্টু 1.75 যদি গুণ দাও তাহলে PCl3 এর পার্শিয়াল প্রেশার পেয়ে যাবা। এবার Cl2 এর পার্শিয়াল প্রেশার বের করতে গেলেও সেম, ওর নিজস্ব মোল সংখ্যা হচ্ছে 0.25, টোটাল মোল সংখ্যা হচ্ছে 1.25 কিন্তু টোটাল প্রেশার হচ্ছে 1.75। তাহলে দেখো তুমি তিনটা পার্শিয়াল প্রেশার পেয়ে গেছো। এবার খুব সহজেই তুমি এখান থেকে কেপি এর মান বের করতে পারবে। কেপি এর মান হবে হচ্ছে P of PCl3 into P of Cl2 or P of PCl5। আসলে অ্যান্সার বের করবে। বুঝা গেছে? হ্যাঁ এখানে কি ওই কোনো ধরনের কোনো কনফিউশন আছে? না এই ম্যাথ অ্যাডমিশন আসছে কি এরকমই করবো? হ্যাঁ, অ্যাডমিশনে আসলে এভাবেই করবো। আর অ্যাডমিশনে যখন আসবে তখন তো মানে এত দেখায় দেখায় করবা না। এই যেমন আমি এখানে পি দেখাইছি, এগুলো তো তুমি মানে ক্যালকুলেটরেই করে দিবা। একাডেমিক অ্যাডমিশনে দুইটাতে এখানে আসলে সেমই আসে, মানে সেম ধরনের ইকুয়েশন ব্যবহার করে লিখতে হবে। মানে এর যে মানে এর যে ই আছে, মানে এর যে এটা যদি সূত্র বানায় লেখা যায় তাহলে কি কাটে দেবে? না না, তুমি সূত্র বানায় যদি লিখতে পারো কোনো সমস্যা নেই। CL5 এর সূত্র মুখস্থ করে ফেলো। আমরা আগের দিন যেভাবে বের করে করে করছিলাম না, যে পি ধরে নিয়ে আমরা তো ইকুয়েশন বের করছিলাম, হ্যাঁ ওটার কথাই বলতেছি। ওইভাবে যদি তুমি করে মনে রাখতে পারো তাহলে কোনো সমস্যা নেই। তুমি জাস্ট লিখবা, আমরা জানি PCl5 এর ক্ষেত্রে কেপি সমান সমান নিচে দিয়ে রাশিমালা এই দিয়ে তুমি মান যদি বসায় দিতে পারো কোনো সমস্যা নেই। যদি তুমি মুখস্থ রাখতে পারো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, আমরা কত নম্বরে ছিলাম? 5 নম্বর। সরি 7 এ চলে যাবে। আমাদের কোশ্চেন হচ্ছে এরকম, 1.5 লিটার আয়তনের একটি পাত্রে 2.75 মোল নাইট্রোজেন ও 5.85 মোল হাইড্রোজেন নিয়ে 10 plus 3H2 is equal to 2NH3
বিক্রিয়ায় নাইট্রোজেন এর 12% NH3 তে রূপান্তরিত হয়। সব কথাগুলো একরকম মনে হয়। হ্যাঁ, সবগুলোই প্রায় একই রকম, কিন্তু এদের মধ্যে আবার অনেক অনেক ডিফারেন্স হচ্ছে। তো হয়, তাহলে আমাদের জিজ্ঞেস করছে কেপি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে 1.5 লিটার আয়তনের একটা পাত্রে 2.75 মোল নাইট্রোজেন এবং 5.85 মোল হাইড্রোজেন নিয়ে আমরা বিক্রিয়া করছি। এই বিক্রিয়ায় নাইট্রোজেনের 12% NH3 রূপান্তরিত হয়, অর্থাৎ নাইট্রোজেনের বিয়োজন মাত্রা আলফা এর পরিমাণ আমাদের দেওয়া আছে। আমাদের জিজ্ঞেস করছে এফিসিয়েন্সি বের করো, বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করি। N2 plus 3H2 is equal to 2NH3. T is equal to 0 সময়ে N2 এর মান আমাদের দেওয়া আছে 2. এখানে দেওয়া আছে 5.85 মোল আর এখানে 0। এখানে T is equal to T সময়ে 2.75 minus x 5.85 minus 3x। তোমাদের এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এতক্ষণ বসে বসে আপনি আলফা দিয়ে করলেন, এখন কি হলো হঠাৎ করে যে আপনি এক্স এ চলে গেলেন? দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা একটু আগে আলফা দিয়ে করছি। আলফা দিয়ে যখন করছিলাম, দেখো তো ইনিশিয়াল মোল সংখ্যা কি আমাদের বলে দিছিল না আমরা ধরে নিছিলাম? ধরে নিছি। ধরে ধরে নিচ্ছি। নিছিলাম। যখন আমরা ইনিশিয়াল মোল সংখ্যা দেওয়া না থাকবে, আমরা ধরে নিব ইনিশিয়াল মোল সংখ্যা, তখন আমরা আলফা দিয়ে ম্যাথ করব। আর যখন ইনিশিয়াল মোল সংখ্যা আমাদের দিয়ে দেওয়া থাকবে এবং আলফা এর সাথে একটা সম্পর্ক আমাদের, মানে আলফা এর পরিমাণ বা আলফা এর একটা সম্পর্ক দেওয়া থাকবে, তখন আমরা এক্স ধরে ম্যাথ করব। অর্থাৎ ইনিশিয়াল মোল সংখ্যা দেওয়া থাকলে আমরা এক্স ধরে করব, আর ইনিশিয়াল মোল সংখ্যা দেওয়া না থাকলে আমরা আলফা ধরে করব। তোমাদের এখন আবার প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা একদম প্রথম 1 নম্বর 2 নম্বর যেগুলো করছি সেখানে তো ইনিশিয়াল মোল সংখ্যা দেওয়া ছিল, তাও আপনি ওইখানে এক্স ধরছেন কেন? দেখো, এখানে সরি আলফা ধরছেন কেন? এখানে আলফা ধরার একটা কারণ আছে। এর কারণ হচ্ছে, আলফা নাই 4 মাইনাস আলফা। দেখো, এখানে আলফা ধরার একটা কারণ আছে, কেননা এখানে শুধু ইনিশিয়াল মোল সংখ্যা দেওয়া আছে, কিন্তু বিয়োজন মাত্রা টাইপের কোনো ইনফরমেশন আমাদের দেওয়া ছিল না। তো যদি আমরা এক্স ধরবো তখনই যখন ইনিশিয়াল মোল সংখ্যাও দেওয়া থাকবে আর বিয়োজন মাত্রাও দেওয়া থাকবে। এই দুইটা থাকলে আমরা এক্স ধরে ধরে ম্যাথ করব, অর্থাৎ বিয়োজনের পরিমাণ ধরে ধরে ম্যাথ করব। আর যদি এর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে, মনে করো এইটা দেওয়া আছে, আলফা এর কোনো কথাবার্তা নাই, তখন আমরা সিম্পলি যেভাবে আলফা আলফা ধরে ধরে করছি, অর্থাৎ বিয়োজনের মাত্রা ধরে ম্যাথ করতে পারি। আর যদি ইনিশিয়াল মোল সংখ্যা দেওয়া না থাকে, তখনও আমরা আলফা ধরে ধরে ম্যাথ করব। আমরা এক্স ধরে ধরে ম্যাথ করব কখন? যখন ইনিশিয়াল মোল সংখ্যাও দেওয়া থাকবে আর আলফাও দেওয়া থাকবে। বুঝছো? লাস্টে ম্যাথটা খেয়াল করলেই বুঝতে পারবা। এখানে আলফা এর একটা কথা বলা আছে, আবার ইনিশিয়াল মোল সংখ্যাও দেওয়া আছে। এই দুইটা কম্বো একসাথে থাকার কারণে আমরা এখানে এক্স ধরে ধরে ম্যাথ করছি। বিষয়টা কি ক্লিয়ার হলো? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি খেয়াল করো, এখানে দেখো শুধু নাইট্রোজেনের বিয়োজন মাত্রা, অর্থাৎ নাইট্রোজেনের আলফা দেওয়া আছে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা এখানে এই যে এক্সটা, এই এক্সটা বের করতে চাচ্ছি।
এই এক্সটা বের করতে গেলে এক্স এর সাথে এন এর একটা সম্পর্ক ছিল, মনে আছে? এক্স ইজ ইকুয়াল টু এন আলফা এন আলফা। এখানে এনটা হবে কার বলো তো? নাইট্রোজেনের। নাইট্রোজেনের। যেহেতু নাইট্রোজেনের বিয়োজন মাত্রা দেওয়া আছে, সুতরাং এন এর মানও হবে নাইট্রোজেনের টাই। বুঝা গেছে? হ্যাঁ তাহলে দেখো নাইট্রোজেনের পরিমাণ এখানে দেওয়া আছে 2.75 এবং আলফা এর পরিমাণ দেওয়া আছে 12%, অর্থাৎ 12/100। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 0.33 হয়ে যাবে তোমার এক্স এর মান। তো এখানে এক্স এর মান যদি তুমি বসায় দাও, একটা মান পেয়ে যাওয়া, গুণ 3 দিলে এখানে তুমি মান পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে এখানে 2.75 মাইনাস 0.33, 5.85 মাইনাস 3 ইন্টু 0.33, 2 ইন্টু 0.33। ক্যালকুলেশন করলে এখানে থেকে আমাদের মূল সংখ্যা বেরোবে। মূল সংখ্যা থেকে আমরা ঘনমাত্রা বের করব, ঘনমাত্রা থেকে আমরা কেপিকেসি বের করে ফেলবো। বোঝা গেছে? আচ্ছা, আমি কি তোমাদের কাছে তাহলে ক্লিয়ার করতে পারছি কখন আমরা এক্স ধরে পড়বো আর কখন আমরা আলফা ধরে পড়বো? আচ্ছা, এটাতে কিন্তু বলানো যাবে না, বুঝছো? এখানে যদি তুমি আলফা ধরে ম্যাথ করতে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি যদি এখানে আলফা ধরে ম্যাথ করো তাহলে কি আসবে বলো তো? তুমি আলফা এর মান এখানে সরাসরি 0.12 বসায় দিবা। হ্যাঁ, তখন তো সমস্যা, তখন কি অঙ্ক ভুল হয়ে যাবে না? হ্যাঁ এই জন্য আমাদের মাথায় রাখতে হবে ইনিশিয়াল মোট সংখ্যা, মনে করো আমার ইনিশিয়াল মোট সংখ্যা দেওয়া নেই, মানে 1 ছিল, তাহলে আমরা খুব মানে ইনিশিয়াল মোট সংখ্যা দেওয়া নেই, আমরা 1 ধরে নিছি, আমরা খুব সহজে এখানে আলফা ধরে এই আলফা এর মান নিয়ে আমরা 0.1 বসায় করে দেবো। বুঝছো? বা ইনিশিয়াল মোট সংখ্যা আমাদের এখানে দেওয়া নেই, আমরা এখানে 3 ধরছি, এখানে আমরা এই আলফা এর মান 0.12 ধরে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। কিন্তু যখন আমাদের ইনিশিয়াল মোট সংখ্যা দেওয়া আছে তখন আমাদের এক্স ধরে করতে হবে। এস লাগানো যাবে না কিন্তু, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আসো আমরা টাইপ 8 এ চলে যাই। টাইপ 8 এর কোশ্চেনটা হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো 200 এটিএম চাপে হাফ ইন্টু 3/2 H2 is equal to NH3 এর সাম্য অবস্থায় ক্লাস আছে আর কত সময়? 15 মিনিট। 25% 25 মোল পার্সেন্ট NH3 কেপি সমান কি হবে? দেখো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও 200 এটিএম চাপে হাফ নাইট্রোজেন প্লাস 3/2 হাইড্রোজেন বিক্রিয়া করে 2NH3 এর সাম্য অবস্থায় 25 মোল পার্সেন্ট NH3 বর্তমান আছে। দেখো এখানে আমাদের 25% দেখে মনে হতে পারে এটা আলফা, এটা আসলে আলফা না। 25 মোল পার্সেন্ট মানে হচ্ছে সাম্য অবস্থায় যত পরিমাণে মোল আছে অর্থাৎ যত পরিমাণে পদার্থ থাকবে তার 25% থাকবে NH3। বুঝতে পারছো? ভাই আবার বল। দেখো 25 মোল পার্সেন্ট NH3 মানে হচ্ছে সাম্য অবস্থায় টোটাল যত মোল থাকবে তার 25% থাকবে NH3। ও 25 মোল পার্সেন্ট এটা বোঝাচ্ছে। বুঝছো?
হ্যাঁ, আচ্ছা, তাহলে আসো আমরা বিক্রিয়া করে ফেলি। তাহলে কি এটি ওই মানে মূল ভগ্নাংশ বলা যাবে এখানে? মোল ভগ্নাংশ, হ্যাঁ মোল ভগ্নাংশ বলতে পারো, এটাকে মোল ভগ্নাংশ হিসেবে তুমি ট্রিট করতে পারো। চলো। আচ্ছা, তবে মোল ভগ্নাংশ দিয়ে ম্যাথ করতে গেলে আমাদের আরো দু একটা পরিমাণ দেওয়া থাকে, মানে থাকা লাগবে। ধরো আরো একটা পরিমাণ যদি দেওয়া থাকতো তাহলে এই অঙ্কটা খুব সহজে করে দেওয়া যেত, কিন্তু এখানে শুধুমাত্র জাস্ট একটা মোল ভগ্নাংশ দেওয়া আছে, এই জন্য আমাদের একটু হেলদি হয়ে যাবে এই ম্যাথটা। তাহলে আসুন আমরা ম্যাথ শুরু করি। হাফ নাইট্রোজেন প্লাস 3/2 হাইড্রোজেন NH3। তো T is equal to 0 সময় দেখো এখানে কোনো ইনিশিয়াল মোল সংখ্যা দেওয়া নেই। ইনিশিয়াল মোল সংখ্যা না দেওয়া থাকলে আমরা কি করব? সামনে খাতা থাকবে, আমরা সেই অনুযায়ী ধরে নিব, তাই না? এখন যদি খেয়াল করো আমরা এখানে ধরে নিব হচ্ছে হাফ 3/2 0। তো এই যে হাফ ধরে নিলাম, এতে আমাদের পরে যখন আমরা এই যে α/2 ধরবো, 3α/2 ধরবো আর এখানে আলফা ধরবো, তখন আমাদের ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে। তো আমরা এই জটিলতা এড়ানোর জন্য এগুলোকে যদি আমরা মনে করো এখানে ধরলাম হচ্ছে 2, মানে ধরাধরি মতো আমরা এখানে সবগুলোকে মনে মনে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করলে আমাদের বিক্রিয়াটা কেমন আসবে? N2 + 3H2 = 2NH3। এটা কিন্তু আমরা লিখবো না, বুঝছো? এটা আমরা ধরে মানে মনে মনে করে রাখলাম, যেহেতু আমরা ভগ্নাংশটা এড়াতে চাচ্ছি। তো ভগ্নাংশটা এড়ানোর জন্য আমি সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিলাম এবং এই অনুযায়ী আমরা ইনিশিয়াল মোল সংখ্যাগুলো ধরলাম। তখন আমাদের ইনিশিয়াল মোল সংখ্যা নাইট্রোজেনের ক্ষেত্রে কত হবে? 1, এখানে হবে 3, এখানে হবে 0। T is equal to T সময়ে এখানে আসবে 1 মাইনাস আলফা, মানে 3 মাইনাস 3 আলফা আর 2 আলফা। দেখো এখানে আমি এই যে মনে মনে 2 দিয়ে গুণ করে নিছি, এর জন্য আমাদের কিন্তু মানে মানের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ এটা যদি আমরা না করতাম তাহলে কি আসতো? এখানে 2 আসতো, এখানে 2 আসতো, এখানে 2 আসতো। অর্থাৎ আমাদের কিন্তু অনুপাত সেম থাকতো। আর কেপিকেসি করার সময় আমরা কি অনুপাত করি না? ওই উপরে 2 দিয়ে গুণ আর নিচে 2 দিয়ে গুণ, কি কোনো পার্থক্য হতো? না, না। এই জন্য আমরা এখানে এই ট্রিক্সটা কাজে লাগায় অঙ্কটাকে একটু সহজ করে ফেলছি। তা না হলে ভগ্নাংশের হিসাব করা কিন্তু একটু কঠিন। ভগ্নাংশের হিসাব করতে গেলে আমাদের টাইম লেগে যাবে। বুঝা গেছে? কিন্তু তোমরা কিন্তু মাতব্বারি করে এই করবা না যে এখানে 1 মানে 3, মানে মেইন রিঅ্যাকশন চেঞ্জ করা যাবে না, বুঝছো? মেইন রিঅ্যাকশন চেঞ্জ করলে কি হবে বলতো? বলুন, Kp is equal to Kc into RT to the power del n যখন লিখবা, ওই del n এর মান চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, del n এর মান চেঞ্জ হলে কি হবে বলতো? কেপিকেসির মানও চেঞ্জ। মানে হয়তো আমার Kp এর মান ঠিক থাকবে, Kc ভুল হয়ে যাবে, অথবা Kc ভুল থাকবে, Kp ঠিক থাকবে। বুঝতে পারছো? এই কারণে আমরা এর আগে কিছু দিয়ে গুণ টুন দিব না। আমরা এভাবে ধরে ক্যালকুলেশন করলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এটা পাকনামি করে গুণ দিয়ে দিই তখন আমাদের ডেল এন এর মান চেঞ্জ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আসো তাহলে আমাদের এখানে মোট মোল কত হবে? 4 - 2 আলফা। তাহলে 4 - 2 আলফা হবে মোট মোল। এখন দেখো মোল ভগ্নাংশ দেয়া আছে কার? মোল ভগ্নাংশ বা এই যে 25% মোল NH3 আছে, তার মানে টোটাল যত পার্সেন্ট মোল থাকবে, সরি যেহেতু পার্সেন্ট আছে তাহলে টোটাল আছে হচ্ছে 100%।
আর এর নিজস্ব মোল সংখ্যা আছে হচ্ছে 25%। তাহলে কি আমরা এরকম লিখতে পারি যে দেখো এখানে NH3 এর নিজস্ব মোল সংখ্যা আছে 2 আলফা, টোটাল মোল সংখ্যা আছে হচ্ছে 4 - 2 আলফা। তাহলে এভাবে কি আমরা লিখতে পারি যে 2 আলফা ভাগ 4 - 2 আলফা সমান সমান হচ্ছে 25/100। কিভাবে লিখলাম? দেখো এই 2 আলফা সমান সমান আমাদের বলেই দিছে যে 25% পরিমাণ থাকতেছে। তাহলে 2 আলফা হচ্ছে NH3 এর নিজস্ব পরিমাণ। আর 100 যেহেতু পার্সেন্টে আমাদের বলে দিছে, তাহলে এই যে 4 আলফা মানে 4 - 2 আলফা এটা সমান সমান কি হবে? 100%। তাহলে 2 আলফার জন্য উপরে লিখছি 25, 4 - 2 আলফার জন্য নিচে লিখছি 100। অথবা তুমি যদি মোল ভগ্নাংশ দিয়ে লিখতে চাও যে নিজস্ব মোল সংখ্যা আর টোটাল মোল সংখ্যা, তো NH3 এর নিজস্ব মোল সংখ্যা এটা, আর এটা হচ্ছে টোটাল মোল সংখ্যা। বুঝছো? যেভাবে তুমি বোঝো সেভাবেই বললে হবে। তাহলে নিজস্ব মোল সংখ্যা বা টোটাল মোল সংখ্যা ডান পাশেও নিজস্ব মোল সংখ্যা বা টোটাল মোল সংখ্যা। তো এখান থেকে দেখো আমরা যদি ক্যালকুলেটরে এই মানটা বসাই 0.4 আসবে করে বসাই, তাহলে এখান থেকে আমাদের আলফার মান বেরোবে না? 0.4 কি বলতেছিলাম অনুমান? 0.4 আসবে মান, তাই বলছি। আচ্ছা 0.4 তাই আসুক, আলফা এর মান তো আসবে তাই না? সেই আলফা এর থেকে তুমি প্রথমে নাইট্রোজেনের পরিমাণ বের করবা, হাইড্রোজেনের পরিমাণ বের করবা, NH3 এর পরিমাণ বের করবা। দেন এখান থেকে তুমি বের করবা, দেখো চাপ দেওয়া আছে, সুতরাং এখান থেকে তুমি কেপি বের করবা, দেন তুমি কেসি বের করবা। না কেপি কোনভাবে বের করবো? হ্যাঁ, কেপি কোনভাবে বের করবো? এই যে প্রত্যেকের মোল সংখ্যা তুমি এখানে পেয়ে যাচ্ছ না, আলফার মান তো তুমি পেয়ে গেছো 0.4। ওই ঘাতে কি দুই বস মানে এই হাফি বসাবো? অবশ্যই হাফ বসাবো। বললাম না বিক্রিয়া চেঞ্জ করা যাবে না, বুঝছো? বিক্রিয়া চেঞ্জ করলে একদম প্রথম দিকে খেয়াল করে দেখো, আমরা বিক্রিয়া চেঞ্জ করলে কি পরিবর্তন দেখছি না? 1/x 1/3√y এরকম চেঞ্জ হয়ে গেছে। সুতরাং ওই ঘাত চেঞ্জ করে ফেললে আমাদের কেপি কেসি ভুল চলে আসবে। ঘাত চেঞ্জ করা যাবে না, এখানে ঘাত যা আছে হাফ, এখানে ঘাত আছে 3/2, এরকমই থাকবে। অর্থাৎ তোমার ইকুয়েশন আসবে না এরকম, NH3 P of NH3 P of N2 to the power half P of H2 to the power 3/2 এরকম আসবে। ওই তাহলে ওই যে আমরা যে 2 দিয়ে ভাগ করলাম না, তাইলে এই জায়গায় এসে মানের চেঞ্জ হবে না? 2 দিয়ে ওই যে আমরা তো শুরুতে 2 দিয়ে ভাগ করি নাই এই ইগুলারে, এই যে দেখো এখানে হবে না, বললাম না সেটাই। আমরা অনুপাত সেম রাখছি না, এই অনুপাত সেম রাখার কারণে আমাদের কোনো পরিবর্তন আসবে না। তুমি যদি তোমার থাকে যে ভাই আমি হাফ দিয়ে করব, তুমি হাফ দিয়ে করবা, দেখবা সেম অ্যান্সার আসতেছে এখানে। ও ওই দুইটা তো ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওই মূল ভগ্নাংশের সময় তো ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে থেকে দেখবা সব ওই কাটাকাটি হয়ে তোমার এই মানই আসবে, 2 আলফা ভাগ 4 - 2 আলফা এরকম নিয়ে একটা মান আসবে। বুঝতে পারছো? এই ম্যাথটা যদি ওই ই দেয়া থাকতো, ওরে কি কয় মানে ওই নাইট্রোজেন আর হাইড্রোজেনের প্রাথমিক মোল সংখ্যা দেয়া থাকতো, তখন আমরা এক্স ধরে করতাম। প্রাথমিক মোল সংখ্যা যদি দেওয়া থাকতো, বুঝছো, তখন আর আমাদের হাতে এরকম করার সুযোগ ছিল না। তখন আমাদের ওই মেইন ওইটা ধরে ধরেই করা লাগতো, 1 - এখানে হাফ আলফা লেখা লাগতো, 3/2 আলফা লেখা লাগতো, বুঝছো? যেহেতু দেওয়া নেই এজন্য আমাদের স্বাধীনতা আছে ধরে ধরে করার। যদি দেওয়া না থাকতো, মানে ওখানে ইনিশিয়াল মোল সংখ্যা দেওয়া থাকতো, আমাদের কোনো স্বাধীনতা থাকতো না, ওরা যেভাবে বলছে আমাদের সেভাবে করতে হবে।
আমাদের টাইম আছে কত দেখো তো? এ রবি দেখ আমারটা দেখা যাচ্ছে না। 4 মিনিট। আচ্ছা 4 মিনিট থাকলে তাহলে বাদ বাকি যে 3টা কঠিন অঙ্ক আছে ওই 3টা কঠিন অঙ্ক আমি কালকে তোমাদের দেখাবো। এই 8 নাম্বার টাইপ পর্যন্ত যত ম্যাথ করা হয়েছে সেটা দিয়ে তোমরা পুরনো বইয়ের আমরা এই যে অধ্যায়টা পড়াচ্ছি এই অধ্যায়টা কত অধ্যায় এটা? পুরনো বই কত অধ্যায় পড়াচ্ছিলাম মনে আছে তোমাদের? কত 7 9 অধ্যায়, 9 চ্যাপ্টার 9 এর অনুশীলনী আর হচ্ছে উদাহরণের যত কেপিকেসি এর ম্যাথ আছে সবগুলো চেষ্টা করবা পুরনো বইয়ের, ঠিক আছে? সব কেপিকেসি আর নতুন বইয়েরটা আপাতত দেখা লাগবে না, যদি চাও দেখতে পারো। আমরা নতুন বই পুরনো বই এই 8টা টাইপ দিয়েই কমপ্লিট হয়ে যাবে। আর বাদ বাকি যে 3টা টাইপ আছে ওই 3টা টাইপ বেসিক্যালি অ্যাডমিশনের জন্য, তো তুমি একটা একাডেমিকে স্টুডেন্টদের পড়ায়, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই।